কেমিক্যাল বন্ডিং আমরা লাস্ট যে পোর্শন আমরা পড়েছি আর কি ভিডিও, দ্যাট ইজ কোঅর্ডিনেট বন্ড, অসমযোজী বন্ধন। লেটস ডু সাম এক্সাম্পলস। আর কয়েকটা এক্সাম্পল দেখলে আমরা অসমযোজী বন্ধন সম্পর্কে আমাদের ধারণা আর একটু বাড়বে। ঠিক আছে, তারপরে আমরা একটা অন্য জিনিস, নতুন একটা জিনিস আলোচনা করব। তো অসমযোজী বন্ধনে আমাদের যে মানে যেটা আমরা দেখেছিলাম, যে ক্ষেত্রে একজনই বোথ ইলেকট্রন পেয়ার ডোনেট করবে, ঠিক আছে, আর আরেকজনের দুটোই দরকার পড়বে। অর্থাৎ একজনের ওয়ান শুড বি ভ্যাকেন্ট অর ভাইটাল, আর আরেকজনের কাছে কি রয়েছে, যারা বন্ধনে অংশগ্রহণ করেনি, লোন পেয়ার ইলেকট্রন। ঠিক আছে, যারা বন্ধনে অংশগ্রহণ করেনি, ফলে এরা এদের ইউজ করতে দিচ্ছে, ডোনেট করছে। ঠিক আছে, ডোনেট করছে মানে শিফট করছে, পুরোপুরি চলে যাচ্ছে ন। যেমন আমরা দিস ইজ কোঅর্ডিনেট বন্ড, অসমযোজী বন্ধন। আর সমযোজী বন্ধনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে দুটো অরবাইটাল, দুটো মলিকুল, এটা ধরো এ, দিস ইজ বি, দিস ইজ দ্য অসমযোজী বন্ধনে একটা ভ্যাকেন্ট থাকবে, ঠিক আছে, দরকার, একদম ফাঁকা, একজনের পেয়ার রয়েছে, লোন পেয়ার, যেটা কাজে লাগছে না, তাদের ডোনেট করছে, অর্থাৎ তাকে ব্যবহার করতে দিচ্ছে। আর সমযোজী বন্ধনের ক্ষেত্রে দিস ইজ এ, দিস ইজ বি, এরও একটা রয়েছে, এরও একটা রয়েছে আনপেয়ার্ড ইলেকট্রন। ঠিক আছে, এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের ক্যারেক্টার। তাহলে এই যে অরবাইটাল যে দুটো রয়েছে, সেই অরবাইটালগুলো তাদের ভিতর একটা বন্ডিং হচ্ছে, একটা ফ্রেন্ডশিপ হচ্ছে, ঠিক আছে, এবং তাদের মোরাললেস এমন একটা ভাবে তারা একটা জায়গা তৈরি করছে, একটা পেরিফেরি তৈরি করছে, যেটা আমরা ক্লাস 9-10-এও আমরা দেখেছি, একটা কমন স্পেস। কমন স্পেস মানে তাদের অরবাইটালগুলো কেউ আমার নয়, এটা তোমারও আমারও, এরকম একটা ঘটনা, যেটা পরবর্তীকালে আমরা হাইব্রিডাইজেশনের কনসেপ্টে দেখব নিয়ে। কিন্তু শর্ত হচ্ছে তোমার একটা, আমার একটা ইলেকট্রন, এবং এই দুটো মিলে কি করছে, একটা ইলেকট্রন জোট তৈরি করছে, অর্থাৎ দুজনেই আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে হবে। তাহলে এবার এগুলো তো আলোচনা হয়ে গেছে, জাস্ট আরেকবার বলে দিলাম। এবার এই যে অসমযোজী বন্ধন, আর কয়েকটা এক্সাম্পল দেখি। ধরো NH4, ঠিক আছে, অ্যামোনিয়াম আয়ন। অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে দেখি, ফার্স্ট দেখি এটা কীভাবে ফর্ম করলো, এই ক্ষেত্রে কোনো অসমযোজী বন্ধন, কোঅর্ডিনেট বন্ড আছে কিনা। তাহলে অ্যামোনিয়া যদি দেখি, তাহলে নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে কি রয়েছে, নাইট্রোজেনের ক্ষেত্রে তার পরমাণু ক্রমাঙ্ক কত, 7। তাহলে 1s2, আমরা দুভাবেই দেখার চেষ্টা করছি, অর্থাৎ বক্স ডায়াগ্রাম করেও দেখছি যে আমরা যেটা বলেছি যে একটা ভ্যাকেন্ট, আরেকটার ক্ষেত্রে কোনো লোন পেয়ার ইলেকট্রন থাকছে কিনা, ঠিক আছে, সেই শর্তটা পূরণ হচ্ছে কিনা। ধরো নাইট্রোজেনে হচ্ছে 7, 1s2, 2s2, 2p3। তাহলে এটা হচ্ছে আউটার মোস্ট শেল। তাহলে 2s-এ আছে দুটো ইলেকট্রন, আর 2p-তে আছে কটা ইলেকট্রন, 1, 2, 3টে ইলেকট্রন। ক্লিয়ার? তাহলে এটা যদি সিনারিও হয়, তাহলে NH3 যখন ফর্ম করছে, তাহলে NH3 মানে 3টে হাইড্রোজেন এসছে, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রেও তো একটা করে ইলেকট্রন থাকছে, ঠিক আছে না? তার মানে যদি এরা বন্ধন তৈরি করে ফেলে অ্যামোনিয়াতে, তার মানে এক জোড়া ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন থাকছে, ঠিক আছে। দিস ইজ দ্য কেস অফ অ্যামোনিয়া। আর H প্লাস আয়নের কথা যদি বলি, H প্লাস আয়ন মানে হাইড্রোজেনের একটি ইলেকট্রন থাকে, তাহলে সেই ইলেকট্রনটা চলে গেছে, তার মানে শুধু একটা প্রোটন পড়ে আছে। তার মানে এর যদি একটা ইলেকট্রন চলে যায়, তাহলে এর একটা অরবাইটাল ভ্যাকেন্ট, তাহলে এর ক্ষেত্রে একটা লোন পেয়ার ইলেকট্রন পড়ে থাকছে অ্যামোনিয়াতে, আর হাইড্রোজেনের ক্ষেত্রে একটা ভ্যাকেন্ট। অবভিয়াসলি এখানে একটা অসমযোজী বন্ধন, কোঅর্ডিনেট বন্ড হতে পারে। তাহলে সেটা যদি আমরা লুইস ডট স্ট্রাকচারের মাধ্যমে দেখি, তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি দেখি, নাইট্রোজেনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন, 5টা। তাহলে তিনটে তিনটে হাইড্রোজেনের সঙ্গে বন্ধন তৈরি করলো, ন্যাচারালি একটা লোন পেয়ার ইলেকট্রন ফাঁকা পড়ে আছে, দেখো সেটা বক্স ডায়াগ্রামেও দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে একটা লোন পেয়ার ইলেকট্রন যদি ফাঁকা পড়ে থাকে, এক্ষেত্রে H প্লাস আয়ন এলো, তাহলে H প্লাস আয়ন কি, তার কাছে ইলেকট্রন নেই, তার দুটো ইলেকট্রন দরকার। ন্যাচারালি একে বলল যে তুমি আমার এই ইলেকট্রনটা শেয়ার করো,
তাহলে তৈরি হলো কি, এক্ষেত্রে কোঅর্ডিনেট বন্ড ফর্ম করলো। আমরা এটাকে কীভাবে লিখতে পারি, NH3 H প্লাস, এখানে একটা অ্যারো, অ্যারো কোন দিকে পয়েন্ট করবে, যেদিকে তোমার যে যাকে ইলেকট্রনটা দিচ্ছে। একইভাবে যদি আমরা H3O প্লাস দেখি, হাইড্রোনিয়াম আয়ন, তাহলে সেক্ষেত্রেও যদি দেখি জল, ওয়াটার মলিকুল, আমি বক্স ডায়াগ্রাম করলে একই রকম ঘটনা হবে, আমি জাস্ট ইলেকট্রন ডট স্ট্রাকচারের মাধ্যমে এটা দেখাচ্ছি। তাহলে অক্সিজেন, তাহলে অক্সিজেনের সঙ্গে কটা হাইড্রোজেন রয়েছে, দুটো হাইড্রোজেন রয়েছে। ন্যাচারালি এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। অক্সিজেনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন রয়েছে, অক্সিজেনের বাইরের কক্ষে দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা ইলেকট্রন। তাহলে সেক্ষেত্রে দুটো বন্ড করেছে, ধরো দিস ইজ হাইড্রোজেনের এইভাবে, তাহলে হাইড্রোজেনের এখানে, তাহলে দিস ইজ দ্য কোভ্যালেন্ট বন্ড, সমযোজী বন্ধন। এইভাবে অক্সিজেন এবং হাইড্রোজেন নিজেদের ভিতর তৈরি করেছে, এবং টু পেয়ার্স অফ ইলেকট্রন, দু লোন পেয়ার অফ ইলেকট্রন রয়েছে। তাহলে এদের ক্ষেত্রে যদি একটা হাইড্রোজেন আয়ন আসে, যে হাইড্রোজেন আয়নটা কি, তার কাছে কিন্তু ইলেকট্রন একটাও নেই, তার একটা ভ্যাকেন্ট অরবিটাল রয়েছে। আর এর ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে দুটো তোমার পেয়ার্ড অরবিটাল রয়েছে, তার মানে একটা ওকে ইউজ করতে দিতেই পারে। নাও তোমার যে ভ্যাকেন্ট অরবিটাল, ফাঁকা অরবিটাল রয়েছে, অর্থাৎ তোমার এরকম একটা যে ফাঁকা অরবিটাল রয়েছে, সেটাকে তুমি ইউজ করতে পারো। কারণ আমার ক্ষেত্রে অক্সিজেন কি বলছে, অক্সিজেন বলছে আমার ক্ষেত্রে বন্ধন তৈরি হয়ে গেছে, আমার অষ্টকপত্তি হয়ে গেছে, ন্যাচারালি আমার এই ইলেকট্রনটা কিন্তু তোমাকে আমি শেয়ার করতে দিতে পারি। একেবারে দিলে তো চলবে না, তাহলে তো আমার অষ্টক ভেঙে যাবে, আমার যে অক্টেট, অর্থাৎ আমার যে নভেল গ্যাস কনফিগারেশন, সেটা তো নষ্ট হয়ে যাবে, সেটা করতে দেবো না। আমি তোমাকে ইউজ করতে দিতে পারি, তুমি আমার কাছে থাকতে পারো, ঠিক আছে না? ব্যাপারটা এরকম আর কি, যে গেস্ট এসছে, আমার কাছে এক্সট্রা একটা ঘর আছে, তুমি থাকতে পারো, তার মানে কি ঘরটা তুলে নিয়ে গেলে হবে? তা হবে না, ঘরটা তোমাকে ইউজ করতে দিতে পারি। তেমনি সেই ইলেকট্রনটা ইউজ করতে দিয়েছে, ঠিক আছে? নিয়ে কি তৈরি হয়েছে, তোমার হাইড্রোনিয়াম আয়ন ফর্ম করেছে, একটা ইলেকট্রন, তাহলে H প্লাস, ঠিক আছে? দিস ইজ হাইড্রোনিয়াম আয়ন। তাহলে এরকম সেভারাল এক্সাম্পলস আছে, তোমরা কিন্তু এরকম সবসময় পাবে দেখতে, এবং নিজেরাও কিন্তু বুঝতে পারবে। তাহলে যেভাবে বুঝেছো এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা কম্পাউন্ড, তার কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট বন্ড যাই আছে না কেন, সেটা কিন্তু বুঝতে পারবে। এইবার আমরা যে ধরনের দুটো কম্পাউন্ড দেখলাম, একটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড আর ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড, আর একটা হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড। দুটো কম্পাউন্ড দেখলাম, তাহলে দুটো কম্পাউন্ড নিয়ে আলোচনা আবার একটু ফিরে আসতে হবে আমাদের, ঠিক আছে? আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে প্লাস মাইনাস ফর্ম করেছে, ঠিক আছে? এটা ধরো প্লাস আয়ন সার্কুলার, এটা মাইনাস আয়ন ফর্ম করেছে। আর এর ক্ষেত্রে কি করেছে, ইলেকট্রন পেয়ার ফর্ম করেছে, অর্থাৎ ইলেকট্রন জোট তৈরি হওয়ার মাধ্যমে হয়েছে, অর্থাৎ ইলেকট্রন একেবারে দেওয়া নেওয়া হয়নি। আর এর ক্ষেত্রে আয়নিক কম্পাউন্ডসের ক্ষেত্রে আমাদের আয়নাইজেশন পোটেনশিয়াল, আয়নন বিভবের মান এটা কম দেখেছি। যাদের কম, অর্থাৎ কম এনার্জিতে ইলেকট্রন বেরিয়ে যাবে, তারাই ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়ন ফর্ম করতে পারে। আর যাদের ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটির মান অনেক বেশি, অর্থাৎ যে যত ফলে স্টেবিলিটি পাবে ইলেকট্রন গ্রহণ করে, এটা যত বেশি হবে, সে তত ভালো আয়নিক কম্পাউন্ড ফর্ম করবে। আর কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে আইপির মান তো নিশ্চয়ই তাদের ক্ষেত্রে বেশি, অর্থাৎ সে ইলেকট্রন ছাড়তে চাইছে না। তাহলে সেরকম একটা কন্ডিশন হলে, বা এর মান যদি কম হয়, অর্থাৎ ইলেকট্রনটা মানে টানার প্রবণতা কম, স্টেবিলিটির জন্য কম শক্তি রিলিজ করছে, এর মান কম, ইলেকট্রন আসক্তির মান কম, সেক্ষেত্রে তারা কি করে, তারা কোভ্যালেন্ট বন্ড ফরমেশন করে, এবং তার ফলস্বরূপ আমরা কোভ্যালেন্ট কম্পাউন্ড দেখতে পাই। এবার আজকে যেটা পড়ব, সেটা হচ্ছে আয়নের বিকৃতি, আয়নের বিকৃতি, অর্থাৎ আয়নিক ডিস্টরশন, আয়নিক টিআইওএন, আয়নিক ডিস্টরশন ও আয়নীয় যৌগে সমযোজী ধর্মের বিকাশ, ঠিক আছে?
এবং এই সংক্রান্ত ফাজান্স রুল। অর্থাৎ আয়নের বিকৃতি, ডিস্টরশন অফ আয়ন, অর্থাৎ একটা আয়নীয় যৌগ, তারা আয়নীয় যৌগ তৈরি করেছে, কিন্তু তারা কিন্তু পিওরলি আয়নিক, অর্থাৎ তার যে আয়নীয় কম্পাউন্ড, ধরো একটা সোডিয়াম ক্লোরাইড একটা আয়নীয় যৌগ, ন্যাচারালি তার মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, তার যে ক্যারেক্টারিস্টিক্স হবে, তাহলে আমি এক্সপেক্ট করব অন্যান্য যারা আয়নিক কম্পাউন্ড ফর্ম করেছে তাদের একই ধরনের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট বা অন্যান্য ক্যারেক্টারিস্টিক্স একই রকম হবে। যেমন মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, যেহেতু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন মাধ্যমে এরা ক্রিস্টাল ল্যাটিসের ভিতর রয়েছে, ন্যাচারালি এদের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট হাই হবে। কিন্তু যদি সেটা না পাই, যদি দেখা যায় যে একটা আয়নিক কম্পাউন্ড সাধারণত যে আয়নিক কম্পাউন্ডের যে ধর্ম তার থেকে সরে এসছে, তার মানেটা কি, তার ভেতরে কিছু একটা গন্ডগোল হয়েছে, অর্থাৎ তারা আয়নিক কম্পাউন্ড, অর্থাৎ পিওরলি আয়নিক কম্পাউন্ডের যে ক্যারেক্টারিস্টিক সেটাকে ধরে রাখতে পারছে না। কেন পারছে না, কারা পারছে না, তার জন্য বিজ্ঞানী ফাজান একটা রুল তৈরি করলো। ঠিক আছে, অর্থাৎ যে আয়নীয় যৌগের ভেতরেও তোমার সমযোজী ধর্মের বিকাশ ঘটছে। ঠিক আছে, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক, তার ধর্ম আমরা সমযোজী যৌগের মতো দেখতে পাচ্ছি। আর কার ভেতর, আয়নীয় যৌগের ভেতরে। কোন কোন ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা দেখতে পাবো সেটা নিয়ে বিজ্ঞানী ফাজান কিছু রুল দিল। ঠিক আছে, এটা আগে আমরা তোমার কয়েকটা টার্ম, এই যে ডিস্টরশন যেটা বললাম না, ডিস্টরশন, ডিস্টরশন বা এটাকে বলি ডিফরমেশন, বা এটাকে বলি পোলারাইজেশন। ঠিক আছে, এটার নাম কি, ধ্রুবায়ন। বাংলায় কি বলে, ধ্রুবায়ন। ঠিক আছে, এই ডিস্টরশনটা বা ডিফরমেশন জিনিসটা কি, জিনিসটা হচ্ছে, ধরো দিস ইজ আয়নিক কম্পাউন্ড, মানে আয়নের মাধ্যমে তৈরি হয়, একটা পজিটিভ আয়ন, একটা নেগেটিভ আয়ন থাকে, তাহলে তাদের আমরা ধরে নিই শেপটা স্ফেরিক্যাল ইন নেচার, অর্থাৎ তারা নিজের জায়গায় ইনট্যাক্ট রয়েছে। ঠিক কি না, অর্থাৎ তারা ভেতরে যে নিউক্লিয়াই রয়েছে তার ভেতরে সে চারিদিক থেকে একই পরিমাণ টান দিচ্ছে, ফলে একটা সার্কুলার শেপ নিয়ে আছে। যদি এই শেপটা চেঞ্জ হয়ে যায়, ধরো এই শেপটা চেঞ্জ হয়ে গেল, এই শেপ চেঞ্জ, এটাকেই বলছে ডিফরমেশন, ডিস্টরশন আর পোলারাইজেশন। ঠিক আছে, দিস ইজ নাথিং এলস। এবং যত বেশি এই ডিফরমেশন হবে, তত এর ভেতর কি হবে, নিজের এই ইনট্যাক্ট অবস্থায় যদি ক্যাটায়ন এবং অ্যানায়ন না থাকতে পারবে, যত বেশি এখান থেকে এই রূপে আমরা চলে আসব, অর্থাৎ তাদের যে পেরিফেরি স্ফেরিক্যাল শেপটা যদি ধরে না রাখতে পারে, তাহলে এরা কি হয়, আয়নিক থেকে এরা কোভ্যালেন্ট ক্যারেক্টার গেইন করে। তাহলে আয়নিক থেকে কোভ্যালেন্ট ক্যারেক্টার পায় কম্পাউন্ডগুলো তখনই যখন তাদের এই আয়নের ডিস্টরশন বা পোলারাইজেশন, বাংলায় বলছি ধ্রুবায়ন, হয়ে থাকে। ঠিক আছে, বলে কেন, দেখো এবার কারা কিরকম ধরনের, কেন ধ্রুবায়ন হয়, কার ধ্রুবায়ন হয়। সাধারণত দেখা গেছে যে ক্যাটায়নের সাইজটা স্মলার হয় দেন অ্যানায়ন। ক্লিয়ার, তাহলে এটা যদি ঘটনা ঘটে, তাহলে যে ছোট আছে, তাহলে তার এবার ক্যাটায়ন হোক আর অ্যানায়ন হোক, তাদের ভেতরে নিউক্লিয়াস থাকে, সেখানে প্রোটন থাকে, পজিটিভ চার্জ থাকে, এবং তার চারপাশে ইলেকট্রন থাকে। তাহলে ছোট ক্যাটায়ন যদি হয়, ন্যাচারালি তার নিউক্লিয়াস তার চারিদিকের ইলেকট্রনকে খুব ভালোভাবে ধরে রেখেছে। তার মানে এই ক্যাটায়নের যে শেপ, এটার
পোলারাইজেশন বা ডিস্টরশন বা ডিফরমেশন, আকারের পরিবর্তন, এটা হওয়া নেগলিজিবল। তাহলে ডিউ টু দ্য সাইজ অফ দ্য ক্যাটায়ন, as the cation is smaller than the anion, so distortion or polarization of cation is taken as negligible, তাকে কিন্তু আমরা ধরছি না। তাহলে অ্যানায়ন, কোনো আয়নিক যৌগ, আয়নের যে ডিস্টরশন যেটা হওয়ার সম্ভাবনা থাকছে, কার থাকছে? যে একটু বাল্কি, যে একটু হেভি, যে একটু আয়তন বেশি, দ্যাট ইজ অ্যানায়ন। তাহলে কার ডিস্টরশন হতে পারে? এর ডিস্টরশন হতে পারে, আকারের পরিবর্তন হতে পারে, বা এর ধ্রুবায়ন বা পোলারাইজেশন হতে পারে। ঠিক আছে, এবার যদি পোলারাইজেশন হয়, পোলারাইজেশনটা করবে কে? একা একা তো সে তো নিজের মতো ছিল ইন স্ফেরিক্যাল শেপ অ্যানায়ন। তাহলে এবার যখন আয়নিক কম্পাউন্ড ফর্ম করলো, অর্থাৎ একটা ক্যাটায়নের পাশে একটা অ্যানায়ন এলো, ঠিক আছে, একটা স্টেবল কনফিগারেশন তৈরি করলো, ক্রিস্টাল ল্যাটিস ফর্ম করলো, তাহলে সেক্ষেত্রে ক্যাটায়নটা, ঠিক আছে, ক্যাটায়নে আকার, ছোটোখাটো আকার একসঙ্গে চেপে ধরে বসে আছে, তার কিছু করতে পারছে না অ্যানায়ন। কিন্তু সে কি করলো? তা সেই ক্যাটায়ন যেটা রয়েছে, তার ক্যাটায়নের যে নিউক্লিয়াস যেখানে পজিটিভ চার্জ রয়েছে, সে কি করলো? এই অ্যানায়নের ইলেকট্রনকে টানতে আরম্ভ করলো খানিকটা। বললো যে তুমি একটু বাল্কি নেচার, তোমার ইলেকট্রনকে আমি একটু টানবো। আমার নিজের ইলেকট্রনকে আমি ধরে রেখেছি, তার ইলেকট্রনকে একটু টানতে আরম্ভ করলো। তাহলে এইবার এই ক্যাটায়নটা, সে যদি অ্যানায়নের ইলেকট্রনগুলোর, অর্থাৎ অ্যানায়নের আউটার মোস্ট শেলে যে ইলেকট্রনগুলো রয়েছে সেগুলোকে যদি টানতে আরম্ভ করে, আর তার নিউক্লিয়াসকে যদি দূরে ঠেলে দেয়, ব্যাপারটা কেমন ঘটছে? দিস ইজ ক্যাটায়ন, দিস ইজ অ্যানায়ন। তাহলে অ্যানায়নের বাইরের দিকে ইলেকট্রন রয়েছে, সেই ইলেকট্রনগুলোকে সে টানছে, আর এই অ্যানায়নের মাঝখানে যে নিউক্লিয়াস রয়েছে তাকে সে ঠেলছে। বলে তোমারও প্লাস চার্জ, আমারও প্লাস চার্জ। তাহলে নিউক্লিয়াসকে ঠেলছে, তার ইলেকট্রনকে টানছে। তাহলে এরকম যদি ঘটনা ঘটে থাকে, তখন কি হবে? এই ক্যাটায়নটা পাশে যে এইটার শেপটা তো এক্সপেক্টেড এরকম হয়ে যাবে। ঠিক আছে, এরকম যদি হয়ে যায় অ্যানায়নের শেপটা, খানিক যদি পোলারাইজড হয়ে যায়, ধ্রুবায়িত হয়ে যায় অ্যানায়নটা, তাহলে কি হবে? আলটিমেটলি আমরা ভাবতে পারি এরকম একটা শেপ দাঁড়িয়ে যাবে, দিস ইজ ক্যাটায়ন, দিস ইজ অ্যানায়ন। ঠিক আছে না? তাহলে এরকম একটা যদি তাদের ভেতর শেপ দাঁড়ায়, তাহলে আমাদের কার কথা মনে পড়ছে? এই কমন স্পেসটা কার ভেতর ছিল? কোভ্যালেন্ট বন্ডের ভেতরে, যেখানে দুটো অরবিটাল একটা কমন শেপ, কমন একটা স্পেস, একটা কমন এনার্জি যুক্ত জায়গা, শক্তিযুক্ত জায়গা, যেখানকার সব ক্যারেক্টারিস্টিক সেম, যেখানে দুটো ইলেকট্রন কমফোর্টেবলি থাকতে পারে, সেখানে যে ইলেকট্রনগুলো পেয়ারিং করেছিল, অর্থাৎ সেখানে পেয়ারটা ছিল, দুজনের ইলেকট্রন ছিল, তাহলে সেরকম একটা স্পেস তৈরি হয়ে গেল। অর্থাৎ এখানে যদি এটা আয়নিক ক্যারেক্টারিস্টিক্স থাকে, এইভাবে তা ধ্রুবায়িত হয়ে, কে ধ্রুবায়িত হচ্ছে? অ্যানায়ন, অর্থাৎ যার শেপ ডিস্টর্টেড হচ্ছে, ডিফর্মড হচ্ছে, ঠিক আছে, পোলারাইজড হচ্ছে বাই দ্য ক্যাটায়ন। কেন? কারণ ক্যাটায়নের যে নিউক্লিয়াই, ছোট্ট মতো ক্যাটায়ন, তার নিউক্লিয়াস অ্যানায়নের ইলেকট্রনগুলোকে টানছে নিজের দিকে এবং অ্যানায়নের নিউক্লিয়াসকে দূরে ঠেলে দিচ্ছে, ফলে এইরকম একটা শেপ দাঁড়িয়ে যাচ্ছে এবং একটা কোভ্যালেন্ট ক্যারেক্টার তৈরি করছে। কার ভেতরে? আয়নিক কম্পাউন্ডসের ভেতরে। তাহলে আয়নিক কম্পাউন্ডস একটা কোভ্যালেন্ট কম্পাউন্ডসের মতো ক্যারেক্টার ধারণ করছে, খানিকটা কোভ্যালেন্সি দেখা যাচ্ছে কার ভেতর? আয়নিক কম্পাউন্ডের ভেতর। তাহলে আয়নিক কম্পাউন্ডের ভেতর একটা কোভ্যালেন্ট ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি ডিউ টু পোলারাইজেশন অফ অ্যানায়ন বাই ক্যাটায়ন। ঠিক আছে, এইবার দেখো কয়েকটা বাস্তব এক্সাম্পল দেখলে আমরা কিন্তু এই ঘটনাটাকে বুঝতে পারবো। ঠিক আছে, এইবার কয়েকটা শর্ত দিল, ফাজান্স রুল। তাহলে কেন পোলারাইজেশন হচ্ছে বুঝতে পারছো? ফাজান্স রুলস। ঠিক আছে, 1 নম্বর, ঠিক আছে, চার্জ অন দ্য cation or anion,
ঠিক আছে, চার্জ অফ দ্য ক্যাটায়ন অফ অ্যানায়ন। ঠিক আছে, ক্যাটায়নের আধানের পরিমাণ বাড়লে, আধানের পরিমাণ বাড়লে তার ধ্রুবায়ন ক্ষমতা, পোলারাইজিং পাওয়ার বাড়বে। অর্থাৎ ক্যাটায়নের আধানের পরিমাণ যদি বাড়ে তাহলে তত বেশি ইলেকট্রনকে টানবে, তত বেশি অ্যানায়নের নিউক্লিয়াসকে ঠেলে দেবে। বলে ব্যাপারটা কেমন? এর আধানের পরিমাণ যত বেশি এই ক্যাটায়নের আধানের পরিমাণ বাড়বে তত বেশি অ্যানায়নের ইলেকট্রনকে নিজের দিকে টানবে, ইলেকট্রনগুলোকে, আর তত বেশি এর নিউক্লিয়াসকে দূরে ঠেলে দেবে। ন্যাচারালি কি হবে? তত তার পোলারাইজিং পাওয়ারটা বাড়বে। তার মানে এটা, এবার কয়েকটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল দাও, তাহলেই সব থেকে ভালো বুঝতে পারবে। ধরো সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এবার এক্ষেত্রে আমি সোডিয়াম আয়ন পাচ্ছি, ঠিক আছে, এক্ষেত্রে আমি ম্যাগনেসিয়াম 2+ পাচ্ছি, এক্ষেত্রে অ্যালুমিনিয়াম 3+ পাচ্ছি। তাহলে এবার বলো পাশে যে অ্যানায়ন রয়েছে, অ্যানায়নটা কি? Cl মাইনাস, Cl মাইনাস, Cl মাইনাস অ্যানায়ন রয়েছে। এবার বলো এই অ্যানায়নকে তার ডিফরমেশন ঘটাতে কে বেশি সক্ষম? Al3+। তাহলে যে যত বেশি ডিফর্ম করবে তার ভেতর কোভ্যালেন্ট ক্যারেক্টার অর্থাৎ আয়নীয়, আয়ন যে তার শেপ, আয়নিক অর্থাৎ অ্যানায়ন ক্যাটায়ন, সেই শেপটা ধরে রাখতে পারছে না অ্যানায়ন, অর্থাৎ সে বেশি ধ্রুবায়িত হচ্ছে। ঠিক আছে, ন্যাচারালি আমাদের তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারছো এক্ষেত্রে কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বাড়বে? অবভিয়াসলি এর, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের। যেহেতু ক্লোরাইড আয়ন বেশি পোলারাইজড হচ্ছে বাই Al3+। সব থেকে বেশি কার পোলারাইজেশন ক্ষমতা? তাহলে পোলারাইজিং পাওয়ার কার বেশি? Al3+ দেন Mg2+ দেন Na+। দিস ইজ দ্য পোলারাইজিং পাওয়ার, অর্থাৎ পোলারাইজেশন অর্থাৎ তা ধ্রুবায়িত করার ক্ষমতা। এটা হচ্ছে ক্রম। এবং সেটা যদি আমি এদের দেখি যে এদের মেল্টিং পয়েন্ট দিয়ে দেখি তাহলে বুঝতে পারবো। যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যেহেতু অ্যালুমিনিয়ামের পোলারাইজিং পাওয়ারটা বেশি, পোলারাইজ করছে, কোভ্যালেন্ট ক্যারেক্টার যাওয়া মানে কি? তার মেল্টিং পয়েন্ট ড্রপ করা। ঠিক আছে না? আর পিওর আয়নিক হলে কি হবে? তার মেল্টিং পয়েন্ট হাই হবে। তাহলে এর দেখো কত, অ্যালুমিনিয়াম ক্লোরাইড 575 ডিগ্রি সেন্টিগ্রেড, এর কত? 712 ডিগ্রি সেলসিয়াস। আর সোডিয়াম ক্লোরাইড কত? 800 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বুঝতে পারছো? তাহলে এরকম তো পরীক্ষায় আসতে পারে যে এই তিনটের ভেতর এদের যে ক্রম কেন, বা দুটো দিয়ে দিতে পারে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মেল্টিং পয়েন্ট সোডিয়াম ক্লোরাইডের থেকে কম কেন? ঠিক আছে, বা এদের মেল্টিং পয়েন্টের ক্রম কি হবে? তাহলে এটিকে এই ধরনের ফাজান্স রুল দিয়ে অর্থাৎ কোভ্যালেন্ট ক্যারেক্টার অর্থাৎ আয়নীয় কম্পাউন্ড দিয়ে তার ভিতর যে কোভ্যালেন্সি গ্রো আপ করছে এবং তার ভিতর যে তার জন্য যে ধর্মের পরিবর্তন হচ্ছে, এটা দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। ফলে এই এক্সাম্পলগুলোকে কিন্তু ভালো মতো মাথায় রেখে দেবে। ঠিক আছে, একইভাবে, ঠিক আছে, এবার বলো দেখিনি, তোমাকে যদি বলা হয় যে ক্যাটায়ন এবং অ্যানায়ন, ঠিক আছে, তাহলে একইভাবে অ্যানায়নের আধানের পরিমাণ বাড়লে কি হবে? যার যত বেশি অ্যানায়ন আধানের পরিমাণ বাড়বে সে তত বেশি পোলারাইজড হবে, সে তত বেশি পোলারাইজড হবে। ঠিক আছে না? আধার তাহলে কি হবে? ধরো Na2O, ঠিক আছে, সোডিয়াম ফ্লোরাইড। তাহলে দুটোর ক্ষেত্রেই তো একটা হচ্ছে সোডিয়াম আয়ন রয়েছে, অক্সাইড আয়ন রয়েছে। এটার ক্ষেত্রে সোডিয়াম আয়ন রয়েছে, এক্ষেত্রে ফ্লোরাইড আয়ন রয়েছে। তাহলে দুটোর শেপ এরকম রয়েছে।
এবার বলো তো কে বেশি পোলারাইজড হচ্ছে? পোলারাইজিং পাওয়ার নয়, পোলারাইজ করবে ক্যাটায়ন। অ্যানায়নটা তার শেপ চেঞ্জ হচ্ছে। যত বেশি আধান বাড়বে অ্যানায়নের, ঠিক ক্যাটায়নের অপর কাউন্টার পার্টের কথা বলছি, তাহলে কি হবে? যত বেশি তার উপর নেগেটিভ চার্জ বাড়বে তত তার শেপটাকে সে ধরে রাখতে পারবে না, অর্থাৎ তত বেশি সে পোলারাইজড হবে। অর্থাৎ এক্ষেত্রে ক্যাটায়নের সঙ্গে অক্সাইড আয়নটা যতটা পোলারাইজড হয়েছে, ক্যাটায়ন ফ্লুরাইড আয়নটা তার থেকে কম পোলারাইজড হবে। অর্থাৎ যত বেশি অ্যানায়নের আধান বাড়বে তত তার শেপ ধরে রাখতে পারবে না। তার মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার, কোভ্যালেন্সি কার বেশি হবে? সোডিয়াম মনোক্সাইড ইজ গ্রেটার দ্যান সোডিয়াম ফ্লোরাইড। তাহলে এক্ষেত্রে অ্যানায়নের আধান দিয়েও কিন্তু আমি তার কোভ্যালেন্ট ক্যারেক্টারকে বুঝতে পারছি। ঠিক আছে, যে শুধুমাত্র ক্যাটায়ন আমি পাশের জনের অ্যানায়নে তার আকারের পরিবর্তন করছি, ডিফরমেশন করছি, পোলারাইজ করছি, টেনে হিচড়ে কোভ্যালেন্ট ক্যারেক্টার নিয়ে আসছি, আমার আধান যত বাড়ছে তত বেশি টানতে পারছি। একইভাবে অ্যানায়নের আধান যত বাড়বে তত তার শেপটাকে ধরে রাখতে পারবে না, কারণ ইন্টার ইলেকট্রনিক রিপালশন বেড়ে যাবে, সে তার আকার ধরে রাখতে পারছে না। অর্থাৎ অ্যানায়নের আধান যত বাড়বে তার ভেতর কোভ্যালেন্ট ক্যারেক্টার, সমযোজী ধর্ম তত বাড়বে। ক্লিয়ার? এটা গেল তোমার চার্জের উপর বেস করে। 2 নম্বর কি বলছে? 2 নম্বর হচ্ছে সাইজ অফ ক্যাটায়ন অ্যানায়ন। সাইজের উপর ভিত্তি করে, অর্থাৎ তার আকারের উপর ভিত্তি করে। ঠিক আছে, অর্থাৎ বলছে ধ্রুবায়ন ক্ষমতা, পোলারাইজিং পাওয়ার of cation increases with decrease in size। ঠিক আছে, অর্থাৎ যত তার আকার ছোট হবে, আকার যত ছোট তত সে ভালো টানতে হবে। বলে কেন স্যার? তার কারণ ধরো দিস ইজ এ ক্যাটায়ন, এটা একটা ক্যাটায়ন, দিস ইজ আ অ্যানায়ন। ঠিক আছে, এবার এ অ্যানায়ন একে টানছে, এখানে এ টানছে। ঠিক আছে, এবার কে ভালো ডিফর্ম করবে? এবার ক্যাটায়ন যে ছোট, তার কি হচ্ছে, এখান থেকে এই ডিস্টেন্সটা কম, মাঝখানে ইলেকট্রনও কম রয়েছে, এক্ষেত্রে প্রচুর ইলেকট্রন রয়েছে এবং এই ডিস্টেন্সটা অনেক বেশি। ন্যাচারালি কি হচ্ছে, ডিফর্ম করার ক্ষমতা, আকার যত ছোট হবে তত তার পোলারাইজেশন পাওয়ার তত বেশি বাড়বে। কয়েকটা এক্সাম্পল দিলে এই কথাটা আমরা ভালো বুঝতে পারবো। যেমন ধরো সেকেন্ড গ্রুপ, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এদের প্রত্যেক ক্ষেত্রে দেখি। তাহলে এদের দেখো, এদের সাইজ কি হচ্ছে, দিস ইজ দ্য ডাউন দ্য গ্রুপ, সেকেন্ড গ্রুপে আমরা পরপর পরপর লিখেছি। এবার ডাউন দ্য গ্রুপ এদের ক্যাটায়নের আকার আস্তে আস্তে বাড়ছে। ক্যাটায়নের আকার কি হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে। তাহলে ক্যাটায়নের আকার যদি আস্তে আস্তে বাড়ে, ন্যাচারালি পোলারাইজিং পাওয়ার কমতে থাকবে। ঠিক আছে, তাহলে ক্যাটায়নের আকার যত ছোট হবে ধ্রুবায়ন করার ক্ষমতা, পোলারাইজিং পাওয়ার তত বাড়বে। তার মানে পোলারাইজিং পাওয়ার কার বেশি? Be2+ is greater than magnesium 2+ is greater than calcium 2+ than strontium 2+ than barium 2+ than radium 2+। ঠিক আছে, এবার এটা কিন্তু আমরা খানিকটা ইলেকট্রন আসক্তি দিয়েও ভাবতে পারি, অন্যভাবে ফাজানের রুল বাদ দিয়েও কিন্তু আমরা এটা ভেবে নিয়েছিলাম, যে বললাম যে কে ভালো আয়নীয় যৌগ তৈরি করবে। আমরা জানি ডাউন দ্য গ্রুপ যদি দেখো বেরিলিয়াম থেকে রেডিয়াম পর্যন্ত,
তত আকার যত বড় হয়েছে, আকার বড় হওয়ার মানে ইলেকট্রন খুব ভালো ছেড়েছে, আয়নাইজেশন পোটেনশিয়াল আয়নের বিভবের মান কমেছে, ন্যাচারালি আয়নীয় যৌগ ভালো তৈরি করবে। এটা তো বলেছিলাম, আমরা পড়েছিলাম। এটা আমরা অন্য পার্সপেক্টিভে দেখছি, পোলারাইজিং পাওয়ার দিয়ে দেখছি, ফাসানের সূত্র দিয়ে দেখছি। ঠিক আছে, সেভাবে কিভাবে অ্যানালাইসিস করছি, আকার যত বাড়ছে পোলারাইজিং পাওয়ার তত কমছে। ঠিক আছে, অর্থাৎ আকার যত ছোট তত ধ্রুবায়িত করার ক্ষমতা তত বেশি। তার মানে বেরিলিয়ামের সব থেকে বেশি, তার মানে কি, তার ভেতর কোভ্যালেন্সি, কোভ্যালেন্ট ক্যারেক্টার বেড়েছে। সেটা তার মেল্টিং পয়েন্ট দিয়ে যদি দেখি, ইন টার্মস অফ মেল্টিং পয়েন্ট, দেখো এটা 405 ডিগ্রি সেলসিয়াস সব থেকে কম। এটা কত, এটা তোমার এই বেরিলিয়ামের ক্ষেত্রে দেখো 960 ডিগ্রি সেলসিয়াস, এক্ষেত্রে 872 ডিগ্রি সেলসিয়াস, 772 ডিগ্রি সেলসিয়াস, 712 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মেল্টিং পয়েন্ট দিয়েও দেখতে পাচ্ছি যে যত ডাউন দ্য গ্রুপ আমরা নামছি, আকার যত বড় হচ্ছে, তার মেল্টিং পয়েন্ট বাড়া মানে কি, মেল্টিং পয়েন্ট বাড়া মানে তার তোমার আয়নিক ক্যারেক্টার বাড়ছে, কোভ্যালেন্ট ক্যারেক্টার কমে যাচ্ছে। একইভাবে যদি দেখি তোমার তোমার পোলারাইজেবিলিটি, অর্থাৎ ধ্রুবায়িত হওয়া, ধ্রুবায়িত করার নয়, ধ্রুবায়িত হওয়ার, অর্থাৎ কে কত বেশি ডিস্টর্টেড হচ্ছে। কে ডিস্টর্টেড হয়? ক্যাটায়ন তো হয় না, অ্যানায়ন হয়। ঠিক আছে, পোলারাইজেবিলিটি অফ অ্যানায়ন ইনক্রিজেস, ঠিক আছে, বাড়ে উইথ ইনক্রিজ ইন সাইজ। অর্থাৎ সাইজ যত বাড়বে, আকার যত বাড়বে, এ তত বেশি এর ডিফর্মড হবে। বলে এটা তো জানতাম। বলে কেন? তার মানে ক্যাটায়নের সাইজ এক আছে, ধরো দিস ইজ অ্যানায়ন, ক্যাটায়নের সাইজ এক আছে, আর অ্যানায়নের সাইজটা আমি বড় করে দিলাম। আরে বাবা, যত বেশি বড় হবে তত বেশি ইলেকট্রনটাকে ধরে রাখতে পারবে না, তো তত বেশি তো তার তো অ্যানায়নটা তত বেশি ভালো টানতে পারবে, অর্থাৎ তত বেশি রিফর্মড হবে। এটা তো কোনো ব্যাপার নয়। এক্ষেত্রে যত বেশি আকার বড় হবে তত বেশি সে তার আকারটা ধরে রাখতে পারবে না, তত বেশি ধ্রুবায়িত হবে, পোলারাইজড হবে। ঠিক আছে, সেটা একটা এক্সাম্পল দিয়ে আমি বলে দিচ্ছি। যেমন ধরো ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ব্রোমাইড, ক্যালসিয়াম আয়োডাইড। তাহলে দেখো এক্ষেত্রে অ্যানায়ন কে রয়েছে? এখানে ক্যাটায়ন হচ্ছে ক্যালসিয়াম আয়ন, আর এখানে হচ্ছে ফ্লোরাইড আয়ন, দুটো আছে যদিও। এখানে ক্যালসিয়াম আয়ন, এখানে আছে ক্লোরাইড আয়ন, দুটো আছে। এখানে ক্যালসিয়াম আয়ন, এখানে আছে ব্রোমাইড আয়ন, দুটো। এখানে ক্যালসিয়াম আয়ন, এখানে আয়োডাইড আয়ন আছে, দুটো। তাহলে এক্ষেত্রে দেখো ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, ন্যাচারালি আকার ডাউন দ্য গ্রুপ কত বড় হবে? তাহলে এক্ষেত্রে অ্যানায়নের আকারটা আস্তে আস্তে বাড়ছে। তার মানে ডিফর্মড হওয়ার যে প্রবণতা, অ্যানায়ন যে টানলে যে তার আকার যে পরিবর্তন হওয়ার প্রবণতা আস্তে আস্তে বাড়ছে। ঠিক আছে, তাহলে সেটাই যদি বাড়ে, আমি এর তথ্যগুলো দিয়ে করতে পারছি। এই যদি মেল্টিং পয়েন্ট দেখি, মেল্টিং পয়েন্ট কত হবে? দেখো মেল্টিং পয়েন্ট হচ্ছে, তাহলে আস্তে আস্তে যত নিচের দিকে যাব তত কি হবে, তোমার যত বেশি ডিফর্মড হবে তার তোমার মেল্টিং পয়েন্ট আস্তে আস্তে কমবে, কোভ্যালেন্সি বাড়বে। এর দেখো 1392 ডিগ্রি সেলসিয়াস, এর মেল্টিং পয়েন্ট কত? 772, 772, 772 ডিগ্রি সেলসিয়াস, এর 730 ডিগ্রি সেলসিয়াস, এর 575 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখা যাচ্ছে, তোমরা নিজেরাই বুঝতে পারছো। এবং এই এক্সাম্পলগুলো যেগুলো দিচ্ছি, এগুলো ভালো করে নোট ডাউন করবে, লিখে রাখবে। বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো মানে বিভিন্ন কারণ, ব্যাখ্যা হেন তেন করে কিন্তু দিতে পারে। সেই জন্য এগুলো ভেরি ইম্পর্টেন্ট, উইথ এক্সাম্পলসগুলো নোট ডাউন করবে সব। তাহলে বুঝতেই পারছো যে এদের মেল্টিং পয়েন্ট থেকে যে এদের ভেতর কীভাবে কোভ্যালেন্সি ডেভেলপ করছে। ঠিক আছে, এবার এটা গেল সাইজ দিয়ে। 3 নম্বর হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন অফ cation, ইলেকট্রনিক কনফিগারেশন অফ ক্যাটায়ন। ঠিক আছে,
এইবার এবার ক্যাটায়ন যখন বলেছি, ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার, অর্থাৎ সে কত শেপটাকে অ্যানায়নে টানতে পারছে। ঠিক আছে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবার একটা জিনিস মনে রাখবে ক্যাটায়ন উইথ 18 ইলেকট্রন সিস্টেম। এবার 18 ইলেকট্রন সিস্টেমটাকে আমরা কি বলেছি? সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন। আমরা বলেছি তো, এটা নিয়ে তো আলোচনা হয়েছে, সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন, হোয়াট ইজ দ্যাট? তাহলে ক্যাটায়ন উইথ 18 ইলেকট্রন সিস্টেম হ্যাজ greater polarizability than 8 electron system. অর্থাৎ আমরা দুভাবে স্টেবিলিটি পাই, এটা আমরা আগে আলোচনা করেছি। একটা হচ্ছে অষ্টক, বাইরের কক্ষে 8টা ইলেকট্রন। আরেকটা হতে পারে 18 ইলেকট্রন, যেটাকে বলছে সুডো নোবেল গ্যাস কনফিগারেশন। এবার যাদের ক্ষেত্রে 18 ইলেকট্রন সিস্টেম দিয়ে স্টেবিলিটি পেয়েছে, তাদের এই টানার অর্থাৎ ধ্রুবায়ন করার ক্ষমতা, ধ্রুবায়িত হচ্ছে অ্যানায়ন, এই যে ধ্রুবায়িত করার ক্ষমতা, পোলারাইজিং পাওয়ার ক্যাটায়নের কিন্তু বেশি থাকে। বলে কেন? কারণ হচ্ছে এই ধরো দিস ইজ ক্যাটায়ন, দিস ইজ অলসো এ ক্যাটায়ন। ঠিক আছে, এবার এই ক্যাটায়ন, এটা ধরো 8 ইলেকট্রন সিস্টেম, এটা হচ্ছে 18 ইলেকট্রন সিস্টেম। একটা 8 ইলেকট্রন সিস্টেম আর একটা 18 ইলেকট্রন সিস্টেম। এখানে একটা অ্যানায়ন রয়েছে। এবার দুটোই টানছে কাকে? অ্যানায়নের, তাদের শেপটাকে ডিফর্ম করবে, পোলারাইজড করবে। এবার যার যে ক্যাটায়নের বাইরে 8টা ইলেকট্রন রয়েছে, এবার 8টা ইলেকট্রন বাইরে থাকা মানে কোন অরবিটালে রয়েছে ইলেকট্রনগুলো? এস এবং পি। আর 18 ইলেকট্রন মানে ইলেকট্রনগুলো বাইরের পক্ষে কোন অরবিটালে রয়েছে? এস পি ডি। ঠিক আছে, এইবার যেহেতু ইলেকট্রন ডি অরবিটালে রয়েছে, ঠিক আছে, এবার আমরা আগের দিন বলেছিলাম শিল্ডিং এফেক্ট অর স্ক্রিনিং এফেক্ট, অর্থাৎ একটা পর্দা, অর্থাৎ এ কে টানবে। ঠিক আছে, এ কে বলছে আমার দিকে টানবো, এও বলছে আমার দিকে টানবো। কে বলছে? নিউক্লিয়াস বলছে যে তোমার ইলেকট্রনগুলোকে আমি আমার দিকে টানবো, ফলে তোমার শেপ ডিফর্মড হবে, পোলারাইজড হবে, তোমার শেপ আমি পরিবর্তন করব। এবার এই টানাটাকে মাঝখানে বাধা দেয় কে? একটু আধটু যা বাধা পায় ইলেকট্রন, অর্থাৎ নিজের ইলেকট্রনগুলো একটু এই টানটাকে বাধা দেয়। এইবার বাধা প্রদান যেটা করে, যে ইলেকট্রনগুলো বাধা প্রদান, অর্থাৎ এই যে ইলেকট্রন বাধা প্রদান করে, তাকে বলে স্ক্রিনিং অর শিল্ডিং এফেক্ট অফ ইলেকট্রনস। স্ক্রিন মানে একটা পর্দা দিয়ে দেয়। ঠিক আছে, এইবার এই 18 ইলেকট্রন সিস্টেমে যে ডি ইলেকট্রন রয়েছে, ডি তার থেকেও এফ, এদের শিল্ডিং পাওয়ার খুব কম। অর্থাৎ এদের, যেহেতু এদের অরবিটালের শেপ তোমরা দেখেছো ডাবল ডাম্বেল শেপ, ঠিক আছে না, এফ এর ক্ষেত্রে তোমার ট্রিপল ডাম্বেল, একটা অদ্ভুত অদ্ভুত শেপ থাকে এফ এর, ফলে এদের এই বাধা প্রদান খুব কম করে। বলছে কেন? যে 8 ইলেকট্রন শেপে 18 ইলেকট্রন যাদের রয়েছে আউটার মোস্ট শেলে, তাদের ক্ষেত্রে কি হয়? বাইরে কক্ষে যাদের 80 ইলেকট্রন সিস্টেম থাকে, সেই বাইরে ইলেকট্রনগুলো মাঝখানে নিউক্লিয়াসকে বলে তুই যেমন টানছো আমি তোমাকে কম বাধা দিচ্ছি, কারণ আমার যে ডি ইলেকট্রন যারা রয়েছে তারা অত কেউ, তাদের শিল্ডিং এফেক্ট অর স্ক্রিনিং এফেক্ট কম থাকে। তাহলে ডিউ টু লো শিল্ডিং অর স্ক্রিনিং এফেক্ট অফ ডি অরবিটাল ইলেকট্রনস, যেটা 18 ইলেকট্রন সিস্টেমে রয়েছে, তারা কিন্তু বাধা প্রদান না করার জন্য কি হয়? 18 ইলেকট্রন সিস্টেম হ্যাজ
গ্রেটার পোলারাইজেবিলিটি, তাহলে তারা বেশি এই অ্যানায়নটাকে ডিফর্ম করে দেন 8 ইলেকট্রন সিস্টেম। বোঝা গেল? তাহলে আমরা এটাকে মুখস্থও করতে পারি যে যাদের সুডো ইলেকট্রনিক কনফিগারেশন রয়েছে, সুডোনোমিলার কনফিগারেশন, তাদের পোলারাইজিং পাওয়ার কিন্তু কম দেন 8 ইলেকট্রন সিস্টেম। এটুকু আমাদের মাথায় ঢোকালেই চলবে। তার কারণ হিসেবে যারা একটু ডিপে ঢুকতে চাও, তার কারণ এই পোলারাইজিং অর্থাৎ পাশে অ্যানায়নকে টানবে, তো ডিফর্ম করা মানে অ্যানায়নকে টানা। আর এই অ্যানায়নের ইলেকট্রন টানতে গেলে মাঝখানে নিজের ইলেকট্রন তো বাধা দিতেই পারে, কিন্তু ডি অরবিটাল ইলেকট্রন থাকলে তারা কম বাধা দেয়। তারা এইসব পর্দা মর্দা মানে মাঝখানে একটা পর্দা যে স্ক্রিন কম তৈরি করে, ন্যাচারালি সে ভালো টানবে। 8 ইলেকট্রন সিস্টেম যদি তা কারো থাকে, তাদের ভেতর এই টানাটা ভালো হবে, তার পোলারাইজিং পাওয়ারটা বেশি থাকবে, তার কোভ্যালেন্ট ক্যারেক্টার অবভিয়াসলি বাড়বে। একটা এক্সাম্পল দিয়ে দেখি, যেমন ধরো CuCl আর তার সঙ্গে হচ্ছে NaCl। তাহলে দুটোর ভেতরে এক্ষেত্রে দেখো Cu2 প্লাস Cl মাইনাস, Na প্লাস Cl মাইনাস। তাহলে এর ক্ষেত্রে যদি কপার আয়নের ক্ষেত্রে যদি দেখি, তাহলে কপার আয়নের ক্ষেত্রে যেটা আউটার মোস্ট শেল, তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি 3s2 3p6 3d10। তাহলে এই দেখো, দিস ইজ 18 ইলেকট্রন সিস্টেম বাইরের কক্ষে, অর্থাৎ নিউক্লিয়াস তার বাইরের কক্ষে এই 18টা ইলেকট্রন এইভাবে রয়েছে। তার মানে এর ভিতর ডির স্ক্রিনিং পাওয়ার খুব কম, অর্থাৎ সে বাধা দিচ্ছে না। তুমি ক্লোরাইডকে যেমন খুশি টানো টানো, ডিফর্ম করো। আর সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যদি দেখি, তাহলে 2s2 2p কত হচ্ছে 2p6। তাহলে বাইরের কক্ষে সোডিয়াম আয়নে কি রয়েছে 2s2 2p6, অর্থাৎ এখানে কিন্তু এস এবং পি অরবিটাল ইলেকট্রন রয়েছে, এরা একটু একটু বাধা দেবে। কার সঙ্গে? এই তোমার এই যে নিউক্লিয়াস, এটা যদি বলো, এটা যদি বাইরের কক্ষ হয় অর্থাৎ সেকেন্ড সেল, সেখানে এস এবং পি অরবিটাল ইলেকট্রন রয়েছে, তারা একটু একটু বাধা দিতে পারে। কি থেকে বাধা দিতে পারে? ওই অ্যানায়নকে টানার থেকে। ন্যাচারালি যেহেতু কপারের ভেতরে যে সিউডো ইলেকট্রনিক 18 ইলেকট্রন সিস্টেম রয়েছে, সেক্ষেত্রে যদি এদের মেল্টিং পয়েন্ট আমরা অ্যানালিসিস করি, তাহলে অবভিয়াসলি এর পোলারাইজিং পাওয়ার বেশি হওয়ার জন্য কপার আয়নের, তাহলে তার কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। সেটা মেল্টিং পয়েন্ট থেকে দেখছি এটা 442 ডিগ্রি, আর এক্ষেত্রে আমরা জানি 800 ডিগ্রি সেলসিয়াস অফ সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে? একইভাবে আমরা আরও কয়েকটা এক্সাম্পল নিতে পারি, যেমন ধরো সিলভার ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়ামের ক্ষেত্রে 8 ইলেকট্রন সিস্টেম, সিলভারের ভিতরে 18 ইলেকট্রন সিস্টেম। এক্ষেত্রে তোমার কত 455 ডিগ্রি সেলসিয়াস মেল্টিং পয়েন্ট, আর এর ক্ষেত্রে কত 776 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে ঠিক আছে, এক্সাম্পল এরকম অনেক পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে মোটামুটি আমরা এই ফাজান রুল, ফাজানের সূত্র